হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে একটি পাঠ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্লাস ষষ্ঠ শ্রেণীর 19 বাংলা বইয়ের আমি পাঠ নং 14 নদীপথে। এই পাঠের আমি অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো আজকে এই পাঠটি তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে এই পাঠটির কবি পরিচয় এখানে দেওয়া আছে, সেটা তোমরা খুব ভালো ঠিকই পড়ে রাখবে। এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন পরীক্ষাতেও আসতে পারে। তারপর এই পাঠটির কিছু শব্দের অর্থ দেখে না, ভালো ঠিকই তোমরা পড়ে রাখবে এটাগুলি এবং শিখে রাখবে। প্রথম দেখতে পাচ্ছ স্টিমার। স্টিমার শব্দের অর্থ হলো জলপ্রবাহ। প্রকাণ্ড শব্দের অর্থ হয়ে যাবে বিরাট। তারপর ঢাকা, ঢাকা হয়ে যাবে তোমার আবৃত। তারপর কৃষ্ণাভ হয়ে যাবে তোমার কালোচি। অভিনন্দনে হয়ে যাবে তোমার অভ্যর্থনায়। নিস্তরঙ্গ হয়ে যাবে তোমার তরঙ্গহীন। সার পাহাড় হয়ে যাবে তোমার পাহাড়ের সারি। বহুক্ষণ হয়ে যাবে তোমার অনেক সময়। বিরল হয়ে যাবে অল্প। লোকালয় হয়ে যাবে তোমার লোকবসতি। ধূসর হয়ে যাবে তোমার ধোঁয়ার বর্ণ। অবাস্তব হয়ে যাবে যা বাস্তবে নয়। অল্প বিস্তার হয়ে যাবে তোমার কম বেশি। মোকদ্দমা হয়ে যাবে তোমার আইন মামলা। কুল শব্দের অর্থ হয়ে যাবে তোমার নদীর তীর। ঐরাবত মিন্স হাতি। নীলাম্বরী হয়ে যাবে তোমার নীল রঙের পোশাক পরিহিতা নারী। তারপর অকম্পিত শব্দের অর্থ হয়ে যাবে স্থির। আঁচল হয়ে যাবে তোমার কাপড়ের পাড়। স্তব্ধ হয়ে যাবে তোমার নীরব। তাহলে এই শব্দের অর্থগুলি তোমরা ভালো থেকে শিখে নেবে। এখন তোমাদের সঙ্গে ক্রিয়াকলাপ পাঠভিত্তিক আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন হলো, নিচে প্রদত্ত প্রশ্নগুলির শুদ্ধ উত্তর বেছে নিয়ে সঠিক বৃত্তটি কালি দিয়ে ভরা করো। তাহলে কোনটি এখান থেকে সঠিক হবে সেটাতে তুমি কি করবে, বৃত্তটি তোমরা ভর্তি করবে। প্রথম কোশ্চেন হলো যে গুয়াহাটি শব্দটির অর্থ কী? তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার সুপারি হাট হয়ে যাবে। এখানে খ নম্বর বৃত্তটিতে তোমরা কালি ভর্তি করে দেবে। তারপর নেক্সট 2 নম্বর হলো যে লেখক কার লেখা উপন্যাস পড়েছিলেন। তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার গ নম্বর জে.বি. পিস্টলি। তাহলে গ নম্বরে অপশনে তুমি বৃত্তটি কালি ভর্তি করে নেবে। তারপর নাম্বার 2 দেখে নাও। উপরে প্রথম প্রশ্নের যে উত্তরটি তুমি শুদ্ধ বলেই বেছে নিয়েছো তার কারণ সহপাঠীদের সঙ্গে আলোচনা করো। তাহলে উত্তরটি এভাবে লিখবে। উপরে বর্ণিত শুদ্ধ উত্তরগুলোর কারণ হিসেবে বলা যায় সুপারিকে গুহাও বলা হয়। এই গুহা থেকে গুয়াহাটির নাম হয়েছে। দ্বিতীয়টি জে.বি. পিস্টলি একজন ঔপন্যাসিক, তারই একটি উপন্যাস লেখক পড়ছিলেন। তাহলে এখানে তোমার নাম্বার 2 আনসার হয়ে যাবে। তারপর নাম্বার 3 হলো যে নদীর পথে ভ্রমণ কাহিনীটি পড়ে বন্ধুদের সামনে নিজে ভাষায় গল্পটি বলো। তাহলে এটা তোমরা গল্পটি বন্ধুদের সঙ্গে এভাবে গল্পটি বলতে পারো যে পাঠটি পড়ে বুঝিয়ে দিতে পারো তোমাদের। ঠিক আছে, এবার তোমরা নিজেই করে নেবে। 4 নম্বর কোশ্চেন হলো যে নিচে শব্দগুলোর অর্থ দাগ টেনে মেলাও। তাহলে এখানে শব্দ দেওয়া আছে, এখানে অর্থ আছে, তুমি শব্দের সঙ্গে অর্থ সঠিকভাবে মিলিয়ে নেবে। তাহলে প্রথম দেওয়া হচ্ছে যে মোকদ্দমা। তাহলে মোকদ্দমা শব্দের অর্থ হয়ে যাবে তোমার আইনি মামলা। তারপর কুল শব্দের অর্থ হয়ে যাবে তোমার নদীর তীর। নীলাম্বরী শব্দের অর্থ হয়ে যাবে তোমার নীল রঙের পোশাক পরিহিতা নারী। অকম্পিত শব্দের অর্থ হয়ে যাবে স্থির, যা কাঁপছে না। কৃষ্ণাভ শব্দের অর্থ হয়ে যাবে তোমার কালচে। তারপর ঐরাবত শব্দের অর্থ হয়ে যাবে তোমার হাতি। তো ওইভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর 5 নম্বর কোশ্চেন হলো যে নিচের প্রশ্নগুলোর উত্তর বলো এবং আর লিখো। তাহলে প্রথম কোশ্চেন হলো যে মহাত্মা গান্ধী অসম সম্পর্কে কি মন্তব্য করেছে।
তাহলে তুমি আনসারে বলবে যে মহাত্মা গান্ধী অসম সম্পর্কে বলেছিলেন জাদুকারী সৌন্দর্যের দেশ অসম। খ নম্বর কোশ্চেন হলো যে পলাশ বাড়ির স্টেশনে স্টিমার কখন পৌঁছেছিল? তাহলে আনসার বলবে বিকেল 4টায় স্টিমার পলাশ বাড়ির স্টেশনে পৌঁছেছিল। গ নম্বর কোশ্চেন হলো যে খালাসি কিসে সাবান ঘষছিল? তাহলে আনসার বলবে কালাসি একটি নীল কোথায় সাবান ঘষছিল। ঘ নম্বর কোশ্চেন হলো যে স্টিমার স্টেশনের ওয়েটিং ফ্ল্যাটের নাম কি ছিল? তাহলে বলবে স্টিমার স্টেশনের ওয়েটিং ফ্ল্যাটের নাম ছিল ইন্দ্র। ১ নম্বর কোশ্চেন হলো যে লেখক সপ্তাহে কোন বারে ধুবড়ি পৌঁছেছিলেন? আনসার বলবে লেখক সপ্তাহে শনিবারে ধুবড়ি পৌঁছেছিলেন। তাহলে এভাবে তোমরা আনসারটি বলবে। তারপর ৬ নম্বর কোশ্চেন হলো যে পাঠ ভ্রমণ কাহিনী অবলম্বনে নিচে প্রদত্ত স্থানগুলি সম্পর্কে ২টি করে বাক্য লিখো। তাহলে তুমি পলাশবাড়ি দিয়ে ২টি করে বাক্য লিখবে। তাহলে আনসারে এভাবে লিখবে যে পলাশবাড়ি দিয়ে প্রথম বাক্যটি হবে অসমের একটি পুরনো ব্যবসা বাণিজ্যের কেন্দ্রীয় স্থল পলাশবাড়ি। তারপর একটি লাইন লিখতে পারো, ২টা দিয়ে লিখবে যে এখানে স্কুল কলেজ এবং নানা প্রতিষ্ঠান রয়েছে। তারপর তুমি বলবে যে পাণ্ডুঘাট, তারপরে পাণ্ডুঘাট দিয়ে তুমি ২টি শব্দ লিখবে যে পাণ্ডুঘাট অসমের গুয়াহাটি শহরে অনতি দূরে অবস্থিত। এটা একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান। সরাইঘাট সেতু এখানে অবস্থিত। বিলাসীপাড়া দিয়ে বলবে ১ নম্বর অসমের ধুবড়ী জেলার একটি মহকুমা বিলাসীপাড়া, বহু পুরনো একটি শহর, নানা ধরনের সরকারি প্রতিষ্ঠান এখানে রয়েছে। তাহলে এইগুলি দিয়ে তুমি দুটি সেন্টেন্স বলে দেবে। তারপর নেক্সট ৭ নম্বর দেখে নাও, মোটর গাড়ি দেখে লেখক কেন খুশি হয়েছিলেন তার কারণ ব্যাখ্যা করো। তাহলে আনসারে লিখবে লেখক জলপথে ভ্রমণে বেরিয়েছিলেন। ৫ দিন পর তার স্টিমার গুয়াহাটির বাজারঘাটে এসে পৌঁছেছে। এখানে মানুষের আনাগোনা। শিলং এবং গুয়াহাটি ২ জায়গায়ই মাল নেমেছে। হঠাৎ রাস্তা দিয়ে ২খানা মোটরগাড়ি লেখকের চোখে পড়ল। তাই ৫ দিন পর স্থলভাগের দৃশ্য দেখে লেখকের মন খুশি হয়েছিল। তারপর নেক্সট ৮ নম্বর কোশ্চেন হলো যে তোমার পাঠ্য ভ্রমণ কাহিনীর ভিত্তিতে ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য বিবরণ দাও। তাহলে তুমি ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্যের বিবরণ এভাবে তোমরা বলতে পারো যে অসম নদী মাতৃক রাজ্য। এই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত বিশ্ববিখ্যাত ব্রহ্মপুত্র নদ, যার জলধারায় সঞ্চিত অসম শস্য শ্যামলা ও বনরাজি পূর্ণ। ব্রহ্মপুত্র নদ উৎস থেকে মোহনা পর্যন্ত ২৭০৩ কিলোমিটার দীর্ঘ। চীন দেশের তিব্বতে মানস সরোবর থেকে উৎপন্ন হয় সাংপো নামে। অরুণাচলের চিরাং জেলা দিয়ে সিয়াং নামে প্রবাহিত হয়ে অসমে লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে তার নাম হয়েছে ব্রহ্মপুত্র। অসম প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলা নিকেতন। তার দিকে নানা রং পাখার কাকলি, নানা রঙের ফুলের বাহার। প্রকৃতি দেবী যেন তার সমস্ত সৌন্দর্যের ভাণ্ডার এই অসম ভূমিতে উজাড় করে দিয়েছেন। তার এই অসমের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বাহুবলী ব্রহ্মপুত্র নদ। অসমের বুক দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ। এই দেবতাত্মা হিমালয়ের বরপুত্র যেন অসমের কণ্ঠমালা। ব্রহ্মপুত্রের রূপ সুধা মগ্ন কোনো লেখক তার রূপ বর্ণনায় সুন্দরী নারীর মূর্তিরও কল্পনা করেছেন, যার গলায় ৭টি পর্বতের সমাহারে রচিত হয়েছে
সাতনড়ি হার। ব্রহ্মপুত্র তীরে নীলাচল পাহাড় বিরাজ করেছেন দেবী কামাখ্যা। ব্রহ্মপুত্রের বুকের পর অর্থাৎ মাঝ নদীতে রয়েছে উমানন্দ ভৈরবী মন্দির। প্রাকৃতিক কারণে দুদিকে বিভক্ত হয়ে ব্রহ্মপুত্র সৃষ্টি করেছে সৌন্দর্যের ভরপুর পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি। এখানে আবার রয়েছে শঙ্করদেবের শ্রেষ্ঠ ধর্মের পীঠস্থান সত্র। এইসব কিছুই ব্রহ্মপুত্রের সৃষ্টি করা অপূর্ব সৌন্দর্য। তারপর 9 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। তাহলে নিস্তরঙ্গ, কৃষ্ণাভ, ঐরাবত, পুঁথিপত্র এইগুলি দিয়ে তুমি বাক্য রচনা করবে। তাহলে দেখে নাও, নিস্তরঙ্গ, শীতের সময় ব্রহ্মপুত্র নিস্তরঙ্গ হয়ে পড়ে। কৃষ্ণাভ দিয়ে বলবে আজ আকাশে কৃষ্ণাভ রঙের মেঘ উঠছে। ঐরাবত, কাজিরাঙ্গা অভয়ারণ্যে অনেক ঐরাবত আছে। পুঁথিপত্র দিয়ে বলবে পুঁথিপত্রগুলো গুছিয়ে রাখা উচিত। তাহলে এগুলো এইভাবে তুমি বাক্য রচনা করে নেবে। তারপর নেক্সট 11 নম্বর দেখে নাও যে নিচের বাক্স থেকে উপযুক্ত অব্যয়পদ বেছে নিয়ে বাক্যগুলির শূন্যস্থান পূর্ণ করো। তাহলে এখানে অব্যয়পদ আছে, তুমি এখানে বেছে লিখে নেবে। অনিল দরিদ্র ড্যাশ সৎ। তাহলে এখানে কি লিখতে পারো তুমি? তাহলে তুমি আনসারে লিখবে কিন্তু সৎ। তো অনিল দরিদ্র কিন্তু সৎ ব্যক্তি ছিল। তারপর নেক্সট হলো যে সিরাজুল ভালো দাবা খেলে ড্যাশ ফুটবল খেলতে একেবারে পারে না। তাহলে দাবা খেলে বরং, তাহলে এখানে আবার কিন্তু হয়ে যাবে। সিরাজুল ভালো দাবা খেলে কিন্তু ফুটবল খেলতে একেবারে পারে না। সে রাগ তো করলই না, বরং খুশি হলো। তাহলে এখানে তুমি বরং লিখে নেবে। ঠিক আছে, সুন্দর করে অব্যয়পদটি লিখে নেবে। নেক্সট হলো ড্যাশ আজ যাসনি তোরা ঘরের বাইরে। তাহলে বলবে যে এখানে ওরে তুমি বসে দেবে, ওরে আজ যাসনি তোরা ঘরে বাইরে। তো এইভাবে তুমি অব্যয়পদ লিখে নেবে। তারপর নেক্সট 12 নম্বর কোশ্চেন হলো যে তোমার পছন্দের কয়েকটি মুখোশের নাম লেখো, সেগুলো কেন ভালো লাগে তা বুঝিয়ে দাও। তাহলে তুমি আনসার এইভাবে বলবে যে আমার পছন্দের মুখোশগুলি হলো ছোট মুখোশ, বড় মুখা বা বড় মুখোশ, ছোট মুখোশ। ঠিক আছে, অন্যের অনুকরণ করতে মানুষ সাধারণ ভালোবাসে, তবে মুখোশ করলে আরও ভালো লাগে, কারণ অনুকরণ সঠিকভাবে হয়। অসমীয়ারা তাদের ভাওনা অভিনয়ে এগুলো ব্যবহার করে। তাহলে এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। তাহলে অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। তাহলে টাটা।